পরি, মির্জা পরিবার অসাধারণ। আমার ইরফানকে নিয়ে দ্বন্দ্ব মনের ভেতর। আবারও রুটি বেলায় মন দেয় প্রেরণা। স্বীকার করো, তুমি যদি প্রণমীকে ইরফানের থেকে উত্তম কারোর সাথে বিয়ে দাও পরবর্তীতে, তবে সেখানে এত অমায়িক অসাধারণ শ্বশুরবাড়ির মানুষ নাও থাকতে পারে। হতে পারে তারা প্রণমীকে কষ্ট দিল। জি, স্বীকার করি, হতেও পারে। তখন স্বামী সুখ দিয়ে কতটুকু সুখ পাবে সে? সব দিক বিবেচনা করতে হবে প্রেরণার। প্রণমীর অবস্থা আর 5টা মেয়ের মতো নয়, ওর সবাইকে প্রয়োজন। এটা তুমি জেদ করে মানতে চাইছো না। প্রেরণা, ইরফানকে আমি বিগত 2 মাস ধরে দেখছি ছায়ানটে। আমার ধারণা বদলেছে অনেকটাই। প্রেরণা আর কোনো জবাব দেয় না মিস জেনির কথায়, উল্টো প্রীতমকে ডাকে। ড্রয়িং রুমে আরো কিছু চেয়ার দে না প্রীতম। প্রণমী চুপচাপ বসেছিল বিছানার চাদর খামচে ধরে। শাড়ির আঁচলে হাত মুছে নিতে নিতে প্রেরণা ঢুকলো। প্রণমী আপুকে টের পেয়ে সতর্ক হয়ে মুখটা স্বাভাবিক করে রাখলো। প্রেরণা কিছু না বলে ওকে মিনিট খানিক দেখে চুপচাপ আলমারি থেকে একটা লাল রঙের একেবারে নতুন সালোয়ার কামিজ বের করে বিছানায় রেখে বলে, গোসলের পর এটা পরবি। কি? লাল সালভার স্যুট। কেন? মেহমান আসবে, শুনলি না? সাজার কি আছে? তালা কি তো হবে? কথাগুলো বলতে বলতে জিভ আড়ষ্ট হয় প্রণমীর, থেমে যায়। প্রেরণা ওকে চেয়ে চেয়ে দেখে, নির্বিকার চিত্তে বলে, পরে নিস। বেরিয়ে যায় প্রেরণা। সাথে সাথে বিছানায় গা এলিয়ে দেয় প্রণমী। সারা রাত না ঘুমিয়ে তার শরীরটা কাঁপছে। মিস জেনিকে ধরে কেঁদেছে সারা রাত। কেন কেঁদেছে জানে না সে। নিজেই নিজেকে প্রশ্ন করেছে, উত্তর দেয়নি কেউ। সামিনের ফোন থামছে না, সকাল 10টা থেকে শুরু করেছে। প্রেরণা 15 মিনিট পর পর কল করছে, বলছে, আঙ্কেল কই আপনারা? কতক্ষণে আসবেন? ইরফান কোথায়? উত্তর দিয়ে দিয়ে ক্লান্ত সামিন 1:30 নাগাদ তৈরি হয়ে ইনশিরার ঘরের সামনে যায়। দরজায় নক করতে মুইন দরজা খুলল। যাবে না? রেডি হও। মুইন দোনোমনো করছে। বাবা, আপনারা মুরব্বীরা যান, আমি কেন? প্রেরণা বলেছে বাড়ির সব পুরুষ লোক যেন থাকে। মুইন মৃদু শ্বাস ফেলে বলে, আসছি। তৈরি সবাই, তবে ইরফানের কোনো সারা শব্দ নেই। সেহা ধীর পায়ে এগিয়ে গিয়ে দরজায় দাঁড়িয়ে উকি দিল। ইরফান শার্টের বোতাম লাগাচ্ছে। এক নজরে ঘরের সবটা দেখলো। সেহা বিছানা সে গতকাল বিকালে যেভাবে গুছিয়ে রেখে গেছে ঠিক সেভাবেই আছে। এই লোক পিঠ দেয়নি বিছানায়, তবে কি ঘুমায়নি? তাজ্জব হয়ে আয়নায় ইরফানের প্রতিবিম্বের দিকে দৃষ্টি দিয়ে বলে, রাগী মির্জা। নম্রস্বরে বলতেই সেহা ভেতরে ঢোকে। ইরফানকে দেখে অবাক চোখে দেখতে দেখতে বলে, তুমি সত্যি তালাক দেবে? অসুস্থ মানুষের মতো হাসে ইরফান। তোর কি মনে হয়? মনে হয় তেরামি করবে। ইরফান ওর গালে চাপড় মেরে ঘর থেকে বেরিয়ে যেতে যেতে বলে, তুই আমার সব থেকে ভালো বুঝিস, তবে এই ব্যাপারে তোর ধারণা ভুল। দেবে তালাক, ভালো থাকবে। দেবদাস হয়ে খুঁজবে যে, এটা মানায় না তোমার সাথে। দাঁড়ায় ইরফান, ঘুরে বলে, কি মানায়? তুমি যা করে বেড়াও সেই সব কিছু। ইরফান হেসে বেরিয়ে যায় চুপচাপ। সেহা দাঁড়িয়ে থাকে কিছুক্ষণ, তারপর ইনুকে কল করে। ইনু কল রিসিভ করে কাছে। উত্তেজিত হয় সেহা। কাছিস কেন? আপু মানলো না, উকিল এসেছে, কাজী এসেছে। আর প্রণব? ও কি বলবে? ওকে দে। ইনু প্রেরণাকে লুকিয়ে প্রণমীর কাছে যায়। আশেপাশে চোখ বুলিয়ে ব্যগ্র কণ্ঠে বলে, সেহা একটু কথা বলতে চায় প্রণব, একটু ধরো। আলো বলল, আমি যাই, শেষবারের মতো বুঝিয়ে দেখি। সামিন কপাল কুঁচকে নেয়। না, এটা বাড়াবাড়ি হবে। আলো মলিন মুখে ইরফানকে সিঁড়ি বেয়ে নামতে দেখে আড়াল হলো। ইরফান নামতে ইহান বলল, জবাব দেয় না ইরফান। গোটা রাস্তায় কথাও বলে না। প্রেরণার অ্যাপার্টমেন্টে পৌঁছেছে তারা 2টো নাগাদ। সব গুছিয়ে প্রেরণা আয়েশি ভঙ্গিতে দরজা খুলল। তার মুখ হাসি হাসি। ওর মুখের হাসি দেখে মির্জাবাড়ির পুরুষদের মুখ থমথমে হয়। ইহান তাকিয়ে আছে। মনে মনে সে অবশ্য বলে দেয়, আজ আপনার হাসি অসুন্দর লাগছে প্রেরণা। সবাইকে বসতে বলে প্রেরণা ইরফানকে দেখলো এক নজর, যার মুখের কোনো ভাব নেই। নির্লিপ্ত ভঙ্গিতে বসে আছে চুপচাপ বাবার পাশে। নিউ মার্কেটের কাজী সাহেব আফতাবউদ্দিন এসেছেন, তাকে দেখাচ্ছে অপ্রস্তুত। এই প্রথম কোনো তালাক অনুষ্ঠানে এসেছে সে। চারিদিকে খাবারের সুঘ্রাণে ম করছে। আর চোখে বার কয়েক ইরফানকেও দেখেন তিনি। দেখে ঢোক গিলে নেয়। প্রীতম আসেনি বসার ঘরে। আপুর উপর অজানা কারণে মেজাজ বিগড়েছে তার। ওর মন আপু পড়ে ফেলে কষ্ট পাবে তাই আসেনি। ওর ঘরে জামিরাও বসেছিল থমথমে মুখে। প্রণমীর ঘরে ঢুকে প্রেরণা ধাক্কার মতো খায়। লাল সালোয়ার স্যুট গায়ে জড়িয়ে প্রণমী কাঁদছে, নিশ্চুপ কাঁদছে। প্রেরণা ছুটে যায়, আগলে ধরে বোনকে। এক গালে হাত রেখে বলে, এই বোকামে কাঁদছিস কেন? প্রণমী জানে না কাঁদছে কেন। সে জানে না। হাঁপাতে হাঁপাতে আপুকে বলে, আপু তুমি আমাকে ধরে রাখো, আমার আর কিচ্ছু লাগবে না।
তুমি শুধু ধরে রাখো। অনিমেষ চেয়ে রইল প্রেরণা ছটফট করতে থাকা বোনের মুখ বিবরে, দেখে নেয় পড়ে নেয় ওকে। অবুঝ মেয়েটা নিজের অন্তর্দ্বন্দ্বে ভুগছে, জ্বলছে প্রেরণার বুক পড়ে। বোনকে জড়িয়ে ধরে কান্না চেপে রেখে বলে, কি চাস তুই, কি চাস বল। প্রণমী বলে না, শুধুই ফোপায়। একসময় ফোপানিও বন্ধ হয়, থেমে গিয়ে বলে, আপু, আমি সম্ভবত পাগল হয়েছি, আবার আমাকে ডাক্তারের কাছে নিয়ে যাবে প্লিজ? উল্টোপাল্টা ভাবছি আমি, যা বাবা উচিত নয়। প্রেরণা কোনো জবাব দেয় না, শুধুই বোকার মতো দেখতে থাকে বোনকে। দুহাতে দু চোখের পানি মুছছে প্রণমী, লম্বা শ্বাস ফেলে বলে, চলো আপু। শান্ত হলে প্রণমীকে নিয়ে ঘর থেকে বের হয় প্রেরণা। ইরফান এইবার মেঝের কার্পেট থেকে দৃষ্টি তুলে প্রণমীকে দেখলো। শ্যামলা মুখটা আরো অন্ধকার হলো নিমিষেই। প্রণমীর গায়ে লাল, ওই দুর্ঘটনার বিয়ের দিনেও লাল পড়েছিল প্রণমী। আজ বুঝি উদযাপন করছে মেয়েটা লাল পরে খুশি হয়ে। এলোমেলো দৃষ্টি ফেলে ইরফান বড় বাবার দিকে তাকায়, সামিন তারই দিকে তাকিয়ে আছে। ইরফান তাকায় পাপার দিকে, ইলহামও তার দিকে তাকিয়ে আছে। ছটফটানি দমি অত্যন্ত শান্ত ভঙ্গিতে ইরফান মেঝের কার্পেট দেখে। আবার ইনু আর মিস জেনি এসে দাঁড়িয়ে থাকে এক কোণে। প্রীতম ও তার বন্ধুরাও আসে। প্রেরণা ইরফানের বন্ধুদেরও ডেকে নিয়েছে, যারা বিয়েতে সাক্ষী ছিল। প্রত্যেকেই মলিন মুখে দেখছে প্রণমীকে। প্রেরণা যাকে টেনে ঠিক ইরফানের মুখোমুখি সোফায় বসিয়েছে। ইরফান আবারও চোখ তুলে দেখছে প্রণমীকে। শান্ত নদীর মতো মেয়েটা, স্নিগ্ধতার ঠিকরে পড়ছে শরীর থেকে। কে যেন হঠাৎ ওর কানের কাছে বলে ওঠে, তালাক দিবে মানেই হচ্ছে ওই মেয়ে আজীবনের তরে তোমার জন্য হারাম। শিওরে উঠছে ইরফান, তবে শান্ত রাখছে নিজেকে। তাকায় প্রেরণার দিকে। ভদ্রমহিলা নির্লিপ্ত। প্রেরণা একটা চেয়ার টেনে বসলো। এইবার কাজের দিকে ফিরল। মুখ হাসি হাসি করে বলল, বিয়ে পড়ান। কাজী তবদা খেলো, কেসে উঠলো এবং তবদা খেয়ে গেল ওখানে উপস্থিত প্রত্যেকে। প্রেরণা মুখ হাসি হাসি সামিনের মুখের দিকে তাকিয়ে বলে, আজ বউ নিয়ে যেতে পারবেন না, বিয়ে পড়ানো থাকবে শুধু, অনুষ্ঠান হবে তারপর বউ নিবেন। খামচে ধরে প্রণমী নিজে সালোয়ার স্যুটের ওড়না, চোখের পাতা কেঁপে ওঠে আপুর কথা শুনে। নিমিষেই হাঁসফাঁস করে ওঠে অন্দর, কেঁপে ওঠে শরীরটা, কাঁপে গলা, অস্ফুটে বলে, আপু। ইরফান বোকার মতো দুই বোনকে দেখছে। প্রেরণা হাই তোলার ভান করে প্রণমীকে বলছে, কাল সারা রাত ঘুমোসনি, আমাকেও ঘুমোতে দিসনি। এসব চুকে গেলে ঘুমোবো আমি, একটা লম্বা ঘুম। ইরফান ছটফটিয়ে ওঠে, ওর কণ্ঠে আকুলতা। প্রেরণা দৃষ্টি দেয় ওর দিকে। এবার চোখ মুখ শক্ত করে বলে, পাত্র হিসেবে তোমাকে আমার পছন্দ নয়, কিন্তু আমার বোকা বোনের সম্ভবত পছন্দ। 2 মাস ছায়ানটে কি করেছো কে জানে। যাই হোক, বিয়ে পড়ান কাজী সাহেব, আমার ঘুম পাচ্ছে। ইহান আর মুইন একে অপরকে দেখছে শুধু। ইলহাম মির্জার মুখটা হয় উজ্জ্বল, উঁচু গলায় বলে ওঠে, বিয়ে পড়ান, বিয়ে পড়ান। ওখানের কেউই হতভম্ব ভাব কাটাতে পারছে না। ঠিক তখনই প্রণমী কান্না ভেজা কণ্ঠে বলে ওঠে, আপু, আমি তোমাকে কষ্ট দিয়ে কিচ্ছু বুঝতে চাই না। প্রেরণা স্বাভাবিক গলায় জবাব দেয়, জীবনটা তোর, সিদ্ধান্ত নেওয়ার বয়স হয়েছে, তোর ইচ্ছেতে সব কর। আপু হিসেবে সব সময় পাশে পাবি, শুধু বলবো যা করবি ভেবে চিন্তে করবি। আবেগ জিনিসটা বড্ড খারাপ প্রণমী। প্রণমী অস্থির শ্বাস ফেলছে, বলছে, আপু, আমার ছটফটানির এমন মানে নয়। কেমন মানে? প্রণমী বলতে পারে না কিছু। তার আপু কষ্ট পাবে আজ তার কারণে। কখনো না বলে উঠে, আমি ওনাকে সুযোগ দিতে চাই না, তুমি এসব বন্ধ করো প্লিজ, বন্ধ করো। হাসলো প্রেরণা। এবার ছোট মেয়েটার অবুঝপনা দেখে বুকের সাথে মিশিয়ে নেয় সে প্রণমীকে। প্রণমী কাঁদছে, আবারও নিজেকে সামলাতে পারছে না। লাগুক তার লোকটার জন্য খারাপ, সে আপুকে কাঁদাবে না, তার মা বাবাকে কাঁদাবে না, কখনো না। বোনের চোখের পানি মুছে দেয় প্রেরণা। এক পলক ইরফানের দিকে তাকায়, অতঃপর ধীর স্থির বোনকে বলে, সুযোগ দিতে চাস না? না। নাক টেনে বলে প্রণমী। এবারও নাক টেনে বলে প্রণমী, পছন্দ করিস না ওকে? না। প্রেরণা হাসে মৃদু। অবুঝ আবেগে কাঁদতে থাকা, চটফট করতে থাকা অষ্টাদশী বোনের মাথায় হাত বুলিয়ে বলে, ঠিক আছে, তবে এটা অ্যারেঞ্জ ম্যারেজ হোক। নানা ভাই, আপনি বিয়ে পড়ান তো। সংকোচে গুটিয়ে যায় প্রণমী। ইরফান দেখছে প্রেরণাকে। প্রেরণা ওর দিকে হাসি হাসি দৃষ্টিতে কিছুক্ষণ তাকিয়ে থেকে হঠাৎ ঘর কাঁপিয়ে কেঁদে উঠল। চমকে উঠল প্রত্যেকে। তরপাচ্ছে প্রেরণা, কান্নার তোরে গুমোট হয়েছে পরিবেশ। প্রেরণা শুধু ইরফানের মুখের দিকেই তাকিয়েছিল। ওকে কিছু বলতে চাইছে, পারছে না কান্নার বেগে। ওর তরপানি দেখে তৎক্ষণাৎ উঠে দাঁড়ায় ইরফান। দ্রুত গিয়ে প্রেরণার পাশে বসে প্রেরণার হাত দুটো মুঠি করে ধরে। প্রেরণা হাঁপাতে হাঁপাতে বলে, আমার প্রণব, আমার প্রণব। ভদ্রমহিলার অসহায় দুটি ভেজা চোখের দিকে তাকিয়ে ইরফান দম ফেলে অবনত কণ্ঠে বলে ওঠে, আপু, আপু কেন এমন করছেন? দিতে হবে না বোনকে, আপনার বোনকে আপনি রেখে দিন।
প্রেরণা কাঁদতে কাঁদতে দুপাশে মাথা নাড়ে, ওর হাত দুটো আরো শক্ত করে ধরে ইরফান। আকুল হয়ে বলে, আপু, যদি মনে করেন বোনকে আর কোথাও বিয়ে দিতে পারবেন না, তাই নিরুপায় হয়ে আমাকে বেছে নিতে হবে, তাহলে আমি বলবো প্লিজ না, আমি ওকে তালাক দিয়ে যাবো আজ। সত্যি বলছি আপু, কিছুক্ষণ আগে আমার বুক পড়েছে, মন চেয়েছে জেদ করে বলে দিই ওকে তালাক আমি দিচ্ছি না। তবে এখন বলছে, আপনি যদি মুখ থেকে একবার স্বীকার করেন প্রণবীকে নিয়ে আপনি অসহায়, সেটা ভেবে আমার হাতে তুলে দিচ্ছেন, তবে আমি তালাক দিয়ে যাব আজ। আপনি বলেন, আপনি নিরুপায় হয়ে দিলেন, বলেন আপু, একটু ভরসা পেলেন না? আজ ভরসা বাদ, এক বিন্দুকে প্রত্যাশা জাগছেন আমার উপর, এক বিন্দুও না। প্রেরণা হাত সরিয়ে নেয়, বড় বড় শ্বাস ফেলে, উপর নিচ মাথা ঝাঁকায় শুধু, মুখে কিছু বলে না। দম ফেলে ইরফান, তাকায় প্রণমীর দিকে। প্রেরণাকে আঁকড়ে ধরে গুটিয়ে আছে মেয়েটা, ওকে বলে না কিছুই। ওর দিকে দৃষ্টি স্থির রেখে কাজীকে বলে, বিয়ে পড়াতে শুরু করেন আবারও। তার যদি সায় থাকে কবুল বলবে, সায় না থাকলে উঠে যাবে। আমি চুপচাপ 3 তালাক উচ্চারণ করে বেরিয়ে যাব। আজ হয় ভালো কিছু শুরু হবে, নয় খারাপ কিছু শেষ হবে। আপনি বিয়ে পড়ান। কাজী তাকালেন প্রেরণার দিকে, আঁচলে চোখ মুছে নিয়ে প্রেরণা কাজীকে সায় দিল। কাজী তাকালেন মির্জাদের দিকে, সামিন মাথা নাড়লেন। প্রীতম আর ইরফান গ্যাংয়ের প্রত্যেকের শ্বাস বন্ধ করে দাঁড়িয়ে আছে। যতক্ষণ পর্যন্ত না প্রণমী কবুল বলছে ততক্ষণে তারা নিঃশ্বাস নেবে না, এমন ভাব। ছটফটানি কমে না মেয়েটার, এই এক অসহ্য আবেগ শেষ করে দিচ্ছে তাকে। কি হচ্ছে এসব তার? ওদিকে কাজী বিয়ে পড়াতে শুরু করলেন। প্রণমীর চোখের পানি ফেলা থামে না। কাজী বারবার বলছে কবুল বলো, বলছে না প্রণমী কবুল। ইরফানের দৃষ্টিতে আজ অস্থিরতা নেই, সে শান্ত এখন। দেখছে জ্ঞানী আপার আদরের বোনের গাল বেয়ে ফোটায় ফোটায় গড়িয়ে পড়া পানি, যেগুলো তার গালের লাল তিল ছুঁয়ে নামছে। উদ্বিগ্ন প্রেরণা বোনকে আগলে নিয়ে বলে, কিরে, শরীর খারাপ লাগছে? ওকে সময় দিন আপু, কান্না থামক, কবুল আস্তে ধীরে বলো। ভীষণ ধৈর্য ইরফানের এই কথাটা বলে সেটাই বোঝালো। বাড়ির সবাই হাঁ করে ওকে দেখছে। প্রণমীর হাব ভাব ঠিক নেই, শত চেষ্টা করেও স্থির রাখতে পারছে না নিজেকে। এই লোককে সে চাচ্ছে সুযোগ দিতে, আবার মেজাজ গরম হয়ে যাচ্ছে। এই লোককে আজীবন সহ্য করতে হবে ভেবে। এই অস্থিরতার নাম কি? এটা ঢঙের অস্থিরতা। প্রণমী নিজেই একটা নাম দিয়ে দু চোখ বন্ধ করলো। দু চোখ থেকে গড়িয়ে পড়লো জল। তারপর চোখ মুখ খিচে আস্তে ধীরে বলল, কবুল। বলতে দেরি বাকিদের চিৎকার দিতে দেরি নেই। ইনু আর ইরফানের বন্ধুরা নাচানাচি শুরু করে দিল। ইরফান শুধু চেয়ে রইল প্রণমীর মুখের দিকে নির্নিমেষ। প্রেরণা বোনকে ছেড়ে পিঠ এলিয়ে দিল সোফায়। আবারও দু চোখের পানি ছেড়ে দিয়ে বলল, পানি খাবো, কেউ পানি দাও। বাইরের ঘরে আলোচনা চলছে প্রণমীকে কবে মির্জা বাড়িতে নেওয়া হবে সেই ব্যাপারে। প্রণমীর কানে ওসব কিছু যাচ্ছে না, সে একটা ঘোরের মধ্যে আছে। কবুল বলার পর থেকে যে ঘোর থেকে সে বেরোতে পারেনি, শরীরটা ছেড়ে দিয়েছিল। তাকে এখানে ধরে এনেছে ইনু আর মিস জেনি, বসিয়েছে বিছানায়। এর মাঝে কত সময় গড়িয়েছে। ডাইনিংয়ে সবাই খাওয়া দাওয়া করছে, শুধু ঠিক হতে পারেনি সে। বুক কাঁপছে তার। তার বিয়ে হয়েছে তার অপছন্দের লোকটার সাথে, তাকে সুযোগ দেওয়ার অভিপ্রায়ে চোখ থেকে পানি ঝরিয়েছে সে। থরথরিয়ে কাঁপছে প্রণমী। এসব হচ্ছেটা কি তার? একটা সম্ভাব্য তারিখ জানিয়ে দেয় সামিন। প্রত্যেকে আয়েসে ভঙ্গিতে বসে ডেজার্ট খেতে খেতে আলোচনা সেরে নেয়। প্রেরণা চুপচাপ শুনছে বাড়ির মুরব্বীদের কথা। তার পাশে ইরফান, যে কবুল বলার পর থেকে সেই যে দৃষ্টি নত রেখেছে আর তোলেনি। 2 লোকমা ভাতও খায়নি ঠিকভাবে ছেলেটা। প্রেরণা ঘাড় ঘুরিয়ে ওকে দেখলো, পরপর নিচু গলায় বলল, এত ভং ধরতে হবে না। শুধরাতে বলেছি, নিজস্বতা বাদ দিতে বলিনি। বিয়ে করে আনন্দ পেলে দাঁত বের করে হাসতে পারো। ইরফান মাথা তুলে প্রেরণাকে দেখলো, তবে কিছু বলল না। আবারও মাথা নিচু করে বসে রইল। প্রেরণা সামিনের দিকে তাকিয়ে বলে, তাহলে এই কথাই রইল, 10 তারিখে তুলে নেবেন। আমার সময় চাই, কটা দিন প্রস্তুতি নিতে হবে। আমার বোন ছোট, ওকেও তো একটা সংসারের জন্য মানসিক প্রস্তুত গ্রহণ করতে হবে। অনেক কিছু শেখাতে হবে ওকে। এর মাঝে ওরা ফোনে কথা বলুক সপ্তাহখানেক। সামিন, ইলহাম, ইসমাম, ইহান কিংবা মুইন কেউই দ্বিমত করে না। সামিন উঠবে এখন। বাড়ির মহিলাদের কিছু জানায়নি, বাড়িতে গিয়ে সারপ্রাইজ দিবে বলে। তাড়াহুড়ো তার আচরণে সবাইকে তাড়া দিচ্ছে। চলো ওঠো সবাই, বেরোই এখন। মুইন তার শ্বশুরকে দেখে হতাশ। ইনিও নাকি একসময় পাগল প্রেমিক ছিলেন তার শাশুড়ির, ভাবা যায়। সামিন জামায়ের দৃষ্টি দেখে নিচু গলায় বলে, কি উঠবো না? বাড়িতে সবাই চিন্তা করছে। আপনারা যান, আমি ইরফানকে নিয়ে আসব। প্রণমীর সাথে 5 মিনিট কথা বলবে না? মুইনও নিচু গলায় বলল। সামিন লজ্জা পেল, সে ভুলেই গিয়েছে। সব লজ্জিত ভঙ্গিতে হাসে। প্রেরণা আর প্রীতমকে বলে বেরিয়ে যায় ওরা। থেকে যায় শুধু মুইন, ইরফান। ইরফান তখনও শক্ত হয়ে বসে আছে, ঘামছে সে। মুইন ওর বেহাল দশা দেখে হাসে। চটফটে দুরন্ত ছেলেটাও নাকি ঘামছে নার্ভাসনেসে, ভাবা যায়। দৃষ্টি ঘুরিয়ে সে প্রেরণাকে বলে, আই থিঙ্ক দুজনের 5 মিনিট আলাদা কথা বলতে দেওয়া উচিত, তাই না প্রেরণা?
এবার প্রেরণাও লজ্জা পেল, এই ব্যাপারটা তার মাথা থেকে বেরিয়ে গিয়েছে। ঘাড় ঘুরিয়ে মাথা নিচু করে বসে থাকে ইরফানের দিকে তাকিয়ে প্রীতমকে দেখে। প্রীতম চোখ দিয়ে ইশারা করে বোনকে অনুমতি দিতে। প্রেরণা ধীরে স্থির মাথা নেড়ে ইরফানকে বলে, যাও। ধীরে ধীরে উঠল ইরফান। আড়ষ্ট কদমে এগিয়ে যায় প্রণমীর ঘরের দিকে। ঘরের দরজায় কারো অস্তিত্ব টের পেয়ে প্রণমী নড়ে চড়ে বসলো। টের পেল কেউ দরজা লাগিয়ে দিয়েছে। নাকে এলো সেই স্বল্প পরিচিত ঘ্রাণ। বুঝলো প্রণমী লোকটাকে। ইরফান ওকেই দেখছে নিস্পন্দন নয়নে। দরজায় ঠেস দিয়ে দাঁড়িয়ে থেকে টান টান হয়ে অতঃপর ধীর পায়ে হেঁটে গিয়ে বসলো প্রণমীর সম্মুখে। কথা বলছে না ইরফান, কথা বলছে না প্রণমী, তবে প্রণমী টের পাচ্ছে কেউ তাকে দেখছে, তাড়িয়ে তাড়িয়ে দেখছে তাকে। ঠিক তখনই প্রণমীর মাথায় এই প্রথম একটা প্রশ্ন এলো, কৌতূহল জাগলো। এই লোকটা কেমন দেখতে? ওর চোখ দুটো কেমন, যে দুটো দিয়ে প্রণমীকে দেখছে? ইরফান উঠে বসলো প্রণমীর পাশে, ঘাড় ঘুরিয়ে চেয়েই থাকলো গোলমুখে। প্রণমী গুটিয়ে বসলো। চলতেই থাকলো নীরবতা। সেকেন্ড গড়ায়, মিনিট গড়ায়। হঠাৎ কারো আসলে সে থরথর করে কেঁপে উঠল প্রণমী। খামচে ধরলো বিছানার চাদর, ঘাবড়ে গিয়ে বলল, করছেন কি? জবাব ইরফান দেয় না। সে একটা কথাও বলে না, বলবে না সে একটা কথাও। দুহাতে আগলে নেয় প্রণমীর গাল দুটো। গাল দুটোতে চুমুর বর্ষণ নামায় অস্থির ভঙ্গিতে। এ যার সে বর্ষণ না, ঝুম বর্ষণ। সামলাতে পারেনি প্রণমী এই আকস্মিক আক্রমণ। থরথর করে কেঁপেই যাচ্ছে, কাঁপতে কাঁপতেই বলেই যাচ্ছে, ছাড়ুন। ওই মানুষটা নীরব, তার গালে যত জবাব দিচ্ছে। এ কেমন পাগলামি? প্রণমী হাঁসফাঁস করছে, কাপা স্বরে বলছে, আপকে ডাকবো? ইরফানের চুমুর বর্ষণের গতি বাড়িয়েছে। প্রণমী নিজের হৃদয়ে সামলাতে পারছে না। ওদিকে কাঁদো কাঁদো হয়ে হুমকি দিচ্ছে, নালিশ করব? ডাকবো আপুকে? ডাকলাম আপুকে। শুনুন। কেউ শুনলই না। প্রণমীর দু গালে মোট 198টা চুমু দিয়ে ক্ষান্ত হলো। সিক্ত কপল দুটো ছাড়া পেল এক দফা বর্ষণ শেষে। প্রণমীর বুক কাঁপছে সবেগে। গলার কাছে কিছু একটা চেপে বসেছে। কম্পিত হাত দুটো বহু কষ্টে তুলে গাল দুটো ছুলো বিস্ময়, লজ্জা, ভয়, আড়ষ্টতার ঘোরে। এবং তখনই আবার ওকে মিশিয়ে নিল নিজের সাথে। চমকে ওঠার সুযোগটুকুও পেল না সে। লোকটা তার কপালে ঠেকালো কপাল। ওই লোকটার বড় বড় প্রশ্বাস আছড়ে পড়ছে প্রণমীর গোটা মুখে। শিরশিরিয়ে উঠছে লোমকূপ। মুহূর্ত কাটে অন্দরে চলা তুফান থামে। ইরফান সরল, দেখলো মেয়েটা গুটিয়ে আছে, থ হয়ে আছে। গাঢ় বাদামি দুটো চোখে ওই আড়ষ্ট বধূকে 4-5 সেকেন্ড দেখে ইরফান উঠে দাঁড়ায়। অক্ষিপলক কাঁপছে প্রণমীর, জুবুথুবু হয়ে আছে ফিনফিনে শরীরটা। ইরফান আর দাঁড়ায় না, নিজের সার ঠিকঠাক করে চুপচাপ বেরিয়ে যায় ঘর থেকে। প্রণমী তখনও ঘর থেকে বেরোতেই পারছিলই না। গাল দুটো চেপে ধরে কাঁদতে থাকে অবিরত ছন্দে। ইরফান গিয়ে চুপচাপ মাথা নিচু করে আবার বসতে প্রেরণা ওকে দেখলো। পরপর বলল, বাড়ি যাও, বিশ্রাম নাও, কথা হবে। জামাই বিদায়ের আগে কফি বানিয়ে খাওয়ায় ওদের প্রেরণা। মইন আর ইরফান বেরোতেই প্রেরণা উঠে প্রণমীর দরজার সামনে গিয়ে দাঁড়ায়। প্রীতমের ঘর হাসি আড্ডায় জমজমাট। প্রেরণা দেখে বোনকে, দুগালে হাত চেপে ধরে বসে আছে, চোখ কেমন ফ্যাকাশে। এগিয়ে যায় সে। কি হয়েছে? কাঁপছে প্রণমী। আপুর গলার আওয়াজে চমকে উঠে অস্ফুটে বলে, কিছু না। এমন কেন করছিস? শরীর খারাপ লাগছে? পোলাও খাবি মুরগি ভুনা দিয়ে? প্রণমী বলতে পারে না কিছু। গাল থেকে হাত সরায় না সে। তার মনে হচ্ছে গালে দাগ লেগেছে ঠোঁটের। আপু দেখে ফেলবে সব। প্রেরণা কৌতূহলী হয়ে এগিয়ে গিয়ে বোনকে ধরল। ঠিক তখনই গা ছেড়ে দিল প্রণমী। ভিমড়ি খেয়ে পড়ল। ভীষণ নড়বড়ে ছিল তার নার্ভ সারাদিনে ধকলে। ইরফান বাড়িতে পা রাখতে দেখলো বসার ঘরে কয়েক জোড়া জলজলে দৃষ্টি ওকে দেখছে। মুইনের সাথে সরাসরি শান্তিনীরে পৌঁছেছে ইরফান। এখন অবধি মুখটা খোলেনি সে। মুইন গোটা রাস্তায় হো হো করে হাসতে হাসতে জিজ্ঞাসা করেছে, অধিক শোকে মানুষ পাথর হয় শুনেছি, তুমি অত্যাধিক আনন্দে লোহা হয়ে গেলে? স্ট্রেঞ্জ। ইসি এলো ছুটতে ছুটতে। মুইন ওর দিকে রাগি চোখে তাকাতে ওর পা থামলো। এরপর নিজেকে সামলে আস্তে ধীরে হেঁটে এসে ইরফানকে ধরলো, চেঁচিয়ে বলল, কংগ্রেটস, আমি এক্ষুনি যাবো ভাবি দেখতে। কংগ্রেটস কংগ্রেটস কংগ্রেটস। ইরফানে এতক্ষণে মুখ খুলল। ইসিকে সরিয়ে দিয়ে মৃদু ধমকে উঠল, শর্ত ভ্যাপা করিস না, ঘুমাবো আমি। আলো ঋতু পরি একপাশে সরে দাঁড়ায়। ছেলে সারা রাত ঘুমায়নি, তারা জানে। এক রাতে কেমন শরীর ভেঙেছে। ওকে অবশ্যই ঘুমাতে দেওয়া প্রয়োজন। সিঁড়ির কাছে সেহা দাঁড়িয়েছিল, তার মুখে হাসি হাসি। ইরফানকে বলল, কংগ্রেস টাকি মির্জা। ইরফান সামান্য হেসে দোতলায় উঠে যায়। দোতলায় সামিনরা 3 ভাই বসেছিল বিয়ের অনুষ্ঠানের ব্যাপারে জরুরি আলোচনা করতে। হাতে আর 2 দিন আছে। ইরফানকে দেখে সামিন বলে, এসো, কথা আছে, জরুরি কথা। শার্টের বোতাম খুলতে খুলতে ইরফান ঘরের দিকে পা বাড়ায়। হাই তুলতে তুলতে বলে, পরে আমি ঘুমাবো, রাতের আগে কেউ যেন ডাকতে না আসে। ঘরে ঢুকে শার্টটা ছুঁড়ে ফেলে একটা চেয়ারে। উন্মুক্ত শরীরটা নিয়ে উপর হয়ে বিছানায় পড়ল ইরফান। কত রাজ্যের ক্লান্তি চোখে। খানিক বাদেই তলিয়ে যায় গভীর ঘুমে। প্রণমী চোখে মুখে পানি দিয়ে একটু ঠিক হলো।
তবে হাত দুটো তখনও কাঁপছে। প্রেরণা বলল, একটু ঘুম দে, শুয়ে পড়। বিছানা গুছিয়ে দিয়ে প্রণমীকে শুইয়ে উঠে যেতে নিলে প্রণমী আপুর হাত শক্ত করে টেনে ধরল। প্রেরণা ঘুরতে জড়িয়ে ধরল ওকে। প্রেরণা হেসে বোনের মাথায় হাত বুলিয়ে দেয়। হয়েছে, আমি রেগে নিই, বিশ্রাম নিই। তখনই ড্রয়িং রুমে তার ফোনটা শব্দ করে বেজে ওঠে। বোনকে রেখে গিয়ে ফোনটা হাতে তুলে নিতেই দেখলো মেসেজ এসেছে একটা। ইহান তাজওয়ার মির্জার নাম্বার থেকে ধন্যবাদ জানিয়েছে প্রেরণাকে লেখা। ধন্যবাদ। আজ যখন দরজা খুললেন, যেভাবে হাসছিলেন, আমার মনে হয়েছিল অমন বাজে হাসি আপনি হয়তো কখনো হাসেননি, কিন্তু যখন কাঁদলেন আমার মনে হয়েছে এত সুন্দর করে কাউকে আমি কাঁদতে দেখিনি। ধন্যবাদ। লম্বা শ্বাস ফেলে প্রেরণা পরপর 2 বার। লোকটা ইদানিং খুব ফোন কল মেসেজ করছেন, যেটা আগে করতেন না। এটা কি ঠিক? ঠিক নয়। ইনুকে দেখতে পেয়ে মিনমিনে গলায় প্রেরণা বলে, হ্যালো বন্ধুরা, পরবর্তী পার্ট খুব তাড়াতাড়ি আসবে, তো সবাই অপেক্ষায় থাকো। আর চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করোনি তারা পরবর্তী পার্ট দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো। ধন্যবাদ সবাইকে, আমাদের সাথেই থেকো।